নমস্কার। রক্ত, রক্তবিজ্ঞান এবং রক্তদান উদ্বুদ্ধকরণ নিয়ে অনুষ্ঠান রক্তের বন্ধনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের রক্ত নিরাপত্তা। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কলকাতা মেডিকেল কলেজের ব্লাড ট্রান্সফিউশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর প্রসূন ভট্টাচার্য এবং রয়েছেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সাধারণ সম্পাদক অপূর্ব ঘোষ। আমরা জানি যে রক্তদান এখন নিরাপদ রক্তদানে এসে পরিণত হয়েছে। যখন রক্তদান শুরু হয়েছিল তখন স্লোগান ছিল রক্ত দিন জীবন বাঁচান। সেই স্লোগান এখন পরিবর্তিত হয়েছে নিরাপদ রক্ত দিন জীবন বাঁচান। ডক্টর ভট্টাচার্য, আপনাকে দিয়ে শুরু করি। বিষয়টা হচ্ছে যে এই যে রক্ত নিরাপত্তা অর্থাৎ সেফ ব্লাড। একজন মানুষকে তো রক্ত দিলেই হবে না, তাকে নিরাপদে রাখতে হবে, নিরাপদ রক্ত তাকে দিতে হবে যাতে সে রক্ত গ্রহণ করার পর কোনো রকম সংক্রমিত না হয় বা অসুস্থ হয়ে না পড়ে। এই রক্ত নিরাপত্তার প্রাথমিক শর্ত কি? এটা খুব বড় প্রশ্ন আর কি। রক্ত নিরাপত্তার প্রাথমিক শর্ত প্রথমেই বলে রাখি, নো ব্লাড ট্রান্সফিউশন, কোনো রক্ত সঞ্চারণ কিন্তু 100% মানে শতকরা 100% নিরাপদ নয়। আচ্ছা, রক্ত আপনি জানেন যে আইনগতভাবে রক্ত ব্লাড ইজ এ ড্রাগ, ঔষধ। যে কোনো ওষুধের যেমন ক্রিয়া আছে তার পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। তো যে কোনো রক্তদানে ফার্স্ট মানে ডাক্তার বা চিকিৎসক হিসেবে ঠিক করতে হয় যে রক্তটা দেওয়াটা একদম যখন বাঞ্ছনীয় হবে, একদমই ইন্ডিকেশন, তখনই রক্ত দেওয়া প্রয়োজন। এটা দুভাবে জড়িত। একটা হচ্ছে চিকিৎসকের নির্ধারণ করার ক্ষমতা যে রক্ত দিতে হবে রোগীকে কোন সময়, কখন এবং কতটা পরিমাণে দিতে হবে। আর দ্বিতীয়ত রক্ত নিরাপত্তা হচ্ছে ব্লাড ব্যাংক বা যে রক্ত সঞ্চারণ বিভাগ, ব্লাড ট্রান্সফিউশন বিভাগের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই রক্তটা পদ্ধতিগতভাবে কতটা পরিশুদ্ধ করতে হবে। মানে সেফ ব্লাড মানে কিন্তু রক্তটা নির্দিষ্ট পরিমাণে অ্যাভেলেবল হতে হবে। কেননা যে কোনো ব্লাড ব্যাংক যতই নিরাপদ বলে, তাতে যদি ব্লাড ব্যাংকে রক্ত না থাকে ঠিক পরিমাণে, সেখানে কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হবে। তো সেই অর্থে রক্ত এবং রক্ত যদি ঠিকমতো পরিশোধিত, মানে সেই রক্তটাকে নানাভাবে পরীক্ষা করতে হয়। প্রথম কথা, সুস্থ রক্তদাতা নির্বাচন একটা বিরাট বড় অঙ্গীকার। রক্তদাতার সঠিক হেমোগ্লোবিন আছে কিনা সেটা দেখা, তার থেকে সঠিক পরিমাণে ব্লাড কালেকশন, রক্ত নেওয়া এবং সেই রক্তটা উপযুক্তভাবে বিভাজন করে এবং তার পরীক্ষা নিরীক্ষা নানা রকম, HIV পরীক্ষা বলে, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ম্যালেরিয়া, RPR বলে একটা টেস্ট করে নানাভাবে পরীক্ষা করে এবং যে গ্রহীতা পেশেন্টের ক্ষেত্রে সেই প্রপারলি সেটা ম্যাচ হচ্ছে কিনা সেটা দেখে রক্ত দিতে পারলে তবে রক্তর পার্শ্ব প্রতিক্রিয়া কমে এবং রক্ত দিয়ে রোগীর যে ডাক্তারবাবু যে নির্দিষ্ট গুণগত মানের চিকিৎসার উন্নতি চাইছেন রক্ত দিয়ে, তার উন্নতি সাধন হয়। তবে তাতেও যত পরীক্ষা নিরীক্ষাই করি, সুস্থ রক্তদাতা নির্বাচন কিন্তু একটা বিরাট সবচেয়ে বড় বিষয়। আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। শুধু যারা অনুষ্ঠান দেখছেন সে দর্শকদের জন্য জানিয়ে দিই যে আপনারাও আপনাদের প্রশ্ন রাখতে পারেন আজকে ডক্টর ভট্টাচার্য এবং অপূর্ব ঘোষের কাছে। আপনাদের জন্য দুটি নাম্বার আমরা বলে দিচ্ছি, 24235222 এবং 24235223। আবার বলছি 24235222 এবং 24235223। এই দুটি নাম্বারে যে কোনো একটিতে আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আমরা খুব পরিষ্কারভাবে এটা বুঝে নিলাম যে রক্ত কিন্তু শতকরা 100% করতে পারছি না, কখনোই শতকরা 100% নিরাপদ নয়। এবং যেহেতু রক্তকে একটা ঔষধ হিসেবে আমরা ধরে নিচ্ছি মানে বিজ্ঞান যেহেতু গ্রহণ করেছে, ঔষধ এফেক্ট আছে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেক্ষেত্রে সুস্থ নিরোগ রক্তদাতা নির্বাচন করাটাই সবচেয়ে বড় কাজ। অপূর্ব, আপনারা এই কাজটা যেটা করছেন আজকে দীর্ঘ 33-34 বছর ধরে, যে সুস্থ রক্তদাতা নির্বাচন করে তাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করে পশ্চিমবঙ্গের সরকারি ব্লাড ব্যাংকের রক্ত ভাণ্ডারকে পরিপূর্ণ রাখা। এখন এই রক্ত সংগ্রহ করতে গিয়ে এই ব্লাড ব্যাংকের পরিকাঠামোগত বিষয়টা কি আপনাদের কাছে খুব একেবারে সব ঠিক আছে বলে মনে হচ্ছে? না, সব তো ঠিক থাকে না, কোনো সময় সব ঠিক থাকা সম্ভব না। যেমন এইমাত্র আপনি বললেন যে আমরা পারছি না মানে রক্তকে নিরাপদ করতে,
সারা বিশ্ব পারছে না, চিকিৎসা বিজ্ঞান পারছে না। হ্যাঁ, সারা পৃথিবীর কোথাও রক্ত 100% নিরাপদ নয়, এখনো তৈরি হয়নি। এখনো তৈরি হয়নি। আর্থার অ্যাশ প্রেসিডেন্ট ক্লিনটনের ব্যক্তিগত বন্ধু ছিলেন, টেনিস নক্ষত্র। সেখানে আমরা এটাই বলতে চাইছি যে আমার ডান দিকে যে স্লোগানটা রয়েছে যে নিরাপদ রক্তদাতা, রক্তের উৎসই হচ্ছে নিরাপদ রক্তদাতা, নিশ্চয়ই। সেভ ব্লাড স্টার্টস উইথ মি, সেই 2000 সালের 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই কথাটা আমরা তার আগে আমরা মনে করতাম যে ব্লাড ব্যাংকে রক্ত পরীক্ষা করবেন চিকিৎসকরা, ডাক্তারবাবুরা ভালো করে পরীক্ষা করলে তবে নিরাপদ হয়, একটু ত্রুটির জন্য রক্তটা নিরাপদ থাকে না। না, যে কোনো রক্তই যত পরীক্ষাই হোক তার কিন্তু সবসময় পার্শ্ব প্রতিক্রিয়াটা মাথায় রাখতেই হবে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানে বোধহয় শতকরা পার্সেন্টেজের একটু কম বেশি আছে। কম বেশি সেই হয়। জায়গাটা খুব তো আমি স্বাভাবিক। ডক্টর প্রসূন ভট্টাচার্যের কাছে অনুরোধ করব যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসকরাও ঠিকমতো মান্যতা দিচ্ছেন না। তার কারণে অকারণে 1 ইউনিট ট্রান্সফিউশন হচ্ছে, যেটা আপনাদের কাছ থেকে আমরা শিখেছি যে 1 ইউনিট ট্রান্সফিউশন একটা সান্ত্বনা পুরস্কার ছাড়া কিছুই নয়। না, যদি রোগীর ক্ষেত্রে দেখা যায় খুব রক্তক্ষরণ হচ্ছে, রক্তপাত হচ্ছে, সেখানে হয়তো 1 ইউনিট রক্ত দেওয়ার কোনো মানে হয় না। তাহলে দেখা যাচ্ছে যে হিমোগ্লোবিন, যেখানে আমি ব্লাড ব্যাংকের রিকুইজিশনের উপরই প্রশ্ন তুলছি যে রোগীর রক্ত সঞ্চালনের কারণ হিসেবে দেখানো হচ্ছে 4.5 হিমোগ্লোবিন। তাহলে 1 ইউনিট ব্লাড কি কোনো ক্ষেত্রেই 1 ইউনিট না, এই ক্ষেত্রে তো নয়, যুক্তিসঙ্গত নয়। যেটা হচ্ছে কথা, যারা হচ্ছে ক্রনিক অ্যানিমিয়া, যেমন কিছু রোগী আছে ডায়ালিসিসের প্রয়োজন হয়, থ্যালাসেমিয়ার রোগী, বাচ্চা, এদের ক্ষেত্রে নিশ্চয়ই 1 ইউনিট কনসেন্ট্রেট আরবিসি নিশ্চয়ই জীবনদায়ী হয়ে উঠতে পারে। কিন্তু ধরুন যে রোগী একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 1 ইউনিট ব্লাড, সেই ক্ষেত্রে ব্লিডিং হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা দেখছি যে লাগে না আক্ষরিক করতে, বিকজ ব্লাড অ্যাজ এ ফ্লুইড রিপ্লেসমেন্ট হয় না, তার থেকে ভালো ফ্লুইড আছে, কোলয়েড আছে, অনেক কিছু আছে। তাহলে সেই আমরা এই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি আজকে, এর সাথে সাথে আমরা দেখব কিছু কিছু রক্ত সংগ্রহের ব্যবস্থা, সংগ্রহ করার যে পদ্ধতি, যেটা ডক্টর ভট্টাচার্য বললেন যে প্রাথমিক রক্তদাতা নির্বাচনটাই হচ্ছে সবথেকে বড় নিরাপত্তার ফার্স্ট স্টেপ। এই যে রক্তদাতারা দেখুন রক্ত দিচ্ছেন, তাদের চেহারা, ছবি, নির্বাচন এবং রক্তদান শিবিরে যে তাদের প্রতি এই জিনিসটাই কিন্তু সবথেকে বড় জিনিস। তো এইটা আমরা দেখতে পাচ্ছি যে রক্তদান শিবিরে রক্তদাতা যে নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কোন শ্রেণীর রক্তদাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে, তো সব থেকে বড় নিরাপত্তা বিঘ্নিত হয়। উনি বলেছেন যে রক্ত যখন ব্লাড ব্যাংকে না থাকে তখনই সব থেকে বেশি নিরাপত্তা বিঘ্নিত হয়। তার কারণ ক্ষুধার্ত মানুষ তখন খাদ্যের গুণগত মান বিচার করেন না, সামনে যে খাদ্যটা পান সে খাদ্যটাই তারা গ্রহণ করেন, তার ফলে তার ব্যাকটেরিয়া হতে পারে, তার কলেরা হতে পারে, তার আন্ত্রিক হতে পারে। তেমনি রক্ত যখন নেই ব্লাড ব্যাংকে তখন সব থেকে বেশি। আমরা আসছি এটাতে, আমাদের টেলিফোনে একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হুগলি শ্রীরামপুর থেকে পুলক দাস বলছি। হ্যাঁ বলুন পুলক। হ্যাঁ, বলছি যে আজকের বিষয়ে রক্তের নিরাপত্তা। রক্তের নিরাপত্তার ক্ষেত্রে এই মুহূর্তে ভারত সরকার তরুণ প্রজন্মের উপর খুব নির্ভর করছে, তার জন্য এই রেড রিবন ক্লাব তৈরি করছে কলেজে কলেজে। আচ্ছা, পাশাপাশি আরেকটা সতর্কবাণী ভারত সরকার এবং হুয়ের, যে আমাদের দেশে প্রায় 15 থেকে 29 বছর বয়স্ক যে তরুণ প্রজন্ম আছে তার প্রায় 47 আগামী 5 বছরের মধ্যে এরা এইচআইভি আক্রান্ত হবে। এই দিকটা যদি উল্লেখ করেন যে একদিকে বলা হচ্ছে তরুণ প্রজন্ম যত বেশি এগিয়ে আসবে রক্তের নিরাপত্তা তত বেশি সুরক্ষিত হবে, আবার এই দিকটাও যে তরুণ প্রজন্ম একটা বড় অংশ এইচআইভি এইডসে আক্রান্ত হতে চলেছে। ধন্যবাদ পুলক বাবু, আপনার খুব মানে এই মুহূর্তের একটা খুব জরুরি প্রশ্ন আপনি রেখেছেন। কিন্তু আমরা যে কথা ছিলাম যে সেই প্রশ্নে আসছি, ডক্টর ভট্টাচার্য এই প্রশ্নের উত্তরটা আপনাকেই আমি দিতে অনুরোধ করব। যে একদিকে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করা হচ্ছে, আবার পরিসংখ্যানগতভাবে বলা হচ্ছে যে একটা বড় অংশে তরুণ প্রজন্ম আজকে এইচআইভি এইডসে আক্রান্ত। এটা খুব 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 সুন্দর প্রশ্নটা, খুব মানে এই পরিপ্রেক্ষিতে খুব ভালো প্রাসঙ্গিক প্রশ্ন হয়েছে। যেটা বলা হচ্ছে সুস্থ রক্তদাতা নির্বাচন, এটা হচ্ছে সঠিক। সব থেকে সুস্থ রক্তদাতা নির্বাচনের মধ্যে যেটা পরিকাঠামোগতভাবে
এটা সারা বিশ্বে বিদিত, যারা যারা রিপিট ব্লাড ডোনার্স যারা বলি, মানে একাধিকবার যারা রক্ত দিচ্ছেন এবং সেই ব্লাড ব্যাংক, সংশ্লিষ্ট ব্লাড ব্যাংকে তাদের তথ্যপঞ্জি যারা থাকে, যে রিটেনশন, যেটা ন্যাশনাল আমাদের জাতীয় রক্তদান নীতি অনুযায়ী বলা হয় যে রিটেনশন অফ ডোনার্স প্রোগ্রাম। 124 বারের রক্তদাতা, 90 বারের রক্তদাতা, আপনি 90 বার রক্তদাতা বা আমি 40-50 বার রক্ত দিয়েছি, এই জিনিসগুলি তো আমাদের সবথেকে বেশি। এই যে রিটেনশন, এটা হচ্ছে সবথেকে মানে তরুণ প্রজন্মের দিকে দেওয়া হয়েছে, কেন তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু আবেগটা থাকে। ঠিক, কাউকে কিছু ভালো করার জন্য এই যে আবেগটা কিন্তু তরুণ প্রজন্মের থেকেই গঠিত হয়, এবং যত আস্তে আস্তে লোকের বয়স বাড়ে তার ম্যাচিউরিটি বাড়ে এবং সে কোনটা ভালো কোনটা খারাপ সে বুঝতে পারে। তো তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার উদ্দেশ্য হচ্ছে রিটেনশন অফ দ্য ডোনার্স। এদের মধ্যে থেকেই কিন্তু আগামী দিনে এই যে আপনি হয়তো আর বেশি দিন হয়তো রক্ত দিতে পারবেন না, আপনি দিতে পারবেন, আমি হয়তো পারবো কিছুদিন আরো, তো এদের যে রিটেনশন, দে আর দ্য সেফেস্ট পুল অফ ব্লাড ডোনার্স। জাতীয় রক্তদান নীতি কিন্তু এদেরই বলছে, তাই জন্যই তরুণদের ফোকাস করা, মানে আগে শুরু করতে হবে তাদেরকে দিয়ে, তারপর তাদের রিটেনশন। আর পুলক বাবুর উদ্দেশ্যও বলি আর কি, যে যখন ধরুন আজকে রক্তদান আন্দোলন, পশ্চিমবঙ্গের আন্দোলন যখন সংগঠিত হলো, তখন আমার বা অনুপদার বয়স ছিল 20-21। তো 47% ভারতবর্ষের যুবতীরাই কিন্তু এইচআইভিতে আক্রান্ত হয়নি। এই মুহূর্তের ন্যাকোর যে স্ট্যাটিস্টিক্স, তাতে তারা বলছে যে এটা 3 মিলিয়ন অর্থাৎ 30 লক্ষ, আর WHO বলছে এটা 4.5 মিলিয়ন অর্থাৎ 45 লক্ষ। তো সেই 45 লক্ষ এইচআইভি আক্রান্ত মানুষের মধ্যে প্রায় 40% বয়স হচ্ছে 15 থেকে 35-এর মধ্যে। তো এটা একটা সতর্কীকরণ বিষয়। আবার এটাও ঠিক কথা, যদি আমরা তরুণীদের 18 বছরের যুবক যুবতীদেরকে ওই স্থায়ী রক্তদাতাতে পরিণত করতে না পারি, তাহলে তো আগামী দিনের রক্তদানের ভবিষ্যৎ কিন্তু আমরা হারাবো। সুতরাং তাদেরকে ফার্স্ট ডোনারকে আনতেই হবে, এনে তাদেরকে রিটেনশনের ব্যবস্থাটাও করতে হবে। না, তাহলে একটা জিনিস থেকে যাচ্ছে ডক্টর ভট্টাচার্য, আমি যেটা বলতে চাইছি যে এই যে তরুণ প্রজন্ম আসছে, কারণ তরুণ প্রজন্মের মধ্যে একটা চরিত্র হচ্ছে তারা হচ্ছে উচ্ছল, উদ্দাম, একটু আবেগপ্রবণ, যেটা আপনি বললেন একটু আগে। তো স্বাভাবিকভাবেই বিপদের আশঙ্কাটা ওখানেই থাকছে, বিশেষ করে আজকে আমাদের যে নতুন সভ্যতা, যে সংস্কৃতি, এই সংস্কৃতির হাত ধরেই বোধহয় এই বিপদ আসছে। আমরা আরেকটা টেলিফোন নিয়ে নেব। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। কে বলছেন? চিরঞ্জিত বর। হ্যাঁ বলুন বলুন। বলছি যে আমি যে রক্ত দিয়েছিলাম, হ্যাঁ, সেই রক্তটা কিভাবে, আমার যখন প্রয়োজন হবে সেই রক্তটা আমি কিভাবে পাবো? ঠিক আছে, ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর আপনি ঠিক সময়ে পেয়ে এই যাবেন। নিরাপত্তার ক্ষেত্রে আমার মনে একটা প্রশ্ন এসেছে, যেটা আমি ডক্টর প্রসূন ভট্টাচার্যকে করলে তার উপকার হচ্ছে, অনুষ্ঠানের পরেও আমি করতে পারি, রোজ করতে পারি, কিন্তু সারা আপামর জনসাধারণ শুনছে। এই ক্ষেত্রে আমরা যদি ব্লাড ব্যাংকের একটা নীতি প্রণয়ন করতে পারি, অর্থাৎ আমরা কিন্তু ওই রক্তদাতা নির্বাচনের সময় আমরা যে ফর্মটাতে ফিল আপ করছি তাতে লিখছি তিনি কতবারের রক্তদাতা। তো সেক্ষেত্রে যিনি 123 বারের রক্তদাতা, যিনি 90 বারের রক্তদাতা, তার রক্তটাও আমরা HIV, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি আমরা ওই একবার সিঙ্গেল টেস্ট করছি, যাতে করে হয় রিজেক্ট করছি, তা নাহলে গ্রহণ করছি। কিন্তু আমার পরামর্শ, আমারও 35 বছর আন্দোলনে অবস্থান হলো, তো তাদের ক্ষেত্রে ওয়ান টাইম টেস্ট না করে আমরা তখন তাকে সেই রোগী হিসেবে ঘোষণা করছি বা পজিটিভ ক্যারিয়ার হিসেবে ঘোষণা করছি। আমরা কি এটা ফার্স্ট টাইম ডোনারদের ক্ষেত্রে একটি সতর্ক দরকার না? এটা যারা প্রথমবার রক্তদান, এটা হচ্ছে যেটা একদম নীতি এবং এটা দেখা গেছে, যদি কোনোভাবে শিক্ষার ক্ষেত্রে থাকে, সেই কেন একটা ব্লাড আজ নিরাপদ সেটা দেখা, রক্তদাতার ক্ষেত্রে হয়েছে কি হয়নি সেটা কিন্তু বাকি চিকিৎসা এবং আমি এটা বোঝাতে চাইছি যে ফার্স্ট টাইম ডোনারের ক্ষেত্রে রক্তদাতা নির্বাচনের ক্ষেত্রেও কি আমাদের একটু বাড়তি সতর্কতার প্রয়োজন নেই? আমরা তো রক্তদাতা যখন নির্বাচন করি, যেটা যদি সঠিক পদ্ধতিতে আমরা নির্বাচন করি, তার যে পরিকাঠামোগতভাবে যে ডোনার স্ক্রিনিং এন্ড রেজিস্ট্রেশন কার্ডটা, সেটা যদি আমরা একটু সময় দিয়ে ফলো করি, কারণ আপনি যেটা বললেন যে রিপিট ডোনার, আমি সেই ক্ষেত্রে বলছি যে রিপিট ডোনারের ক্ষেত্রে একরকম ভাবে আমরা এটা স্বীকার করতে কোনো দ্বিধা আমার মধ্যে নেই। জানুয়ারি মাস সারা পশ্চিমবঙ্গ জুড়ে রক্তদান শিবিরের একেবারে ফোয়ারা বইছে।
তো সেখানে রক্তদান শিবিরের উদ্যোক্তারাও সেই মানসিকতায় থাকেন, ব্লাড ব্যাংকের কর্মীরাও থাকেন কত তাড়াতাড়ি শেষ করবো চলে যাও। কার্ডটা ফর্মটা লেখাটা সেটাই জরুরি, খুব বেশি প্রশ্ন টশ্ন করার ব্যাপারে আমরা যাই না, যে কারণে আজকের এই অনুষ্ঠানটা আমাদের করা, যে ওটা যদি না করি তাহলে কিন্তু আসল পুজোটাই হবে না। এটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন, কেননা এই যে রক্ত নিরাপত্তা যেটা আমি দেখছিলাম পশ্চিমবঙ্গে যদি চিত্র দেখি বা রক্তদান শিবিরে সঠিকভাবে আমরা কাউন্সেলিং রক্ত নিরাপত্তা যেটা আমি দেখছিলাম পশ্চিমবঙ্গে যদি চিত্র দেখি বা রক্তদান শিবিরে সঠিকভাবে আমরা কাউন্সেলিং করি না, আমরা মূল্যায়ন করতে পারছি না, কেন সঠিক কর্মী। আমরা আসছি এই জায়গাটায়, কিন্তু আমি অপূর্বর কাছে যে প্রশ্নটা আমি রেখেছিলাম যে এই মুহূর্তে আর কি কি সমস্যা আমাদের পশ্চিমবঙ্গে এই সমস্যা রক্ত হচ্ছে যে সংগ্রহ কর্মীর অভাব। ব্লাড ব্যাংকের এই রক্ত নিরাপত্তাকে নিশ্চিত করতে গেলে ডক্টর ভট্টাচার্য আমার সাথে একমত হবেন, আমরা রাজ্য সরকারের কাছে বলেছি, কেন্দ্রীয় সরকারের কাছে বলেছি যে একটা রক্ত নিরাপত্তা মানে একটা মানুষকে রক্ত দিয়ে যেমন জীবন বাঁচানো যায়, একটা মানুষের জীবন রক্ত গ্রহণ করাটা তার মৃত্যুর কারণ হতে পারে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে দায় সারা গোছের কাজ করা ছাড়া উপায় থাকে না অনেক সময়ই। তার কারণ যে হিউম্যান রিসোর্স, যে মানব সম্পদ, ব্লাড ব্যাংকে কর্মীর অভাব, চিকিৎসকের অভাব, টেকনিশিয়ানের অভাব, দক্ষ কর্মীর অভাব, অদক্ষ কর্মীর অভাব, দুটো দিকেরই অভাব আছে। যিনি রক্তদাতার স্বাস্থ্য পরীক্ষা করবেন, একটা রক্তদান শিবিরে যদি 100 জন রক্তদাতা হয় সেখানে 200 জন রক্তদাতা আসে, অর্থাৎ 200 জনের স্বাস্থ্য পরীক্ষা করতে হয় একজন চিকিৎসককে। তার থেকে হয়তো আমরা 120 জন কি 130 জন রক্তদাতা পাই, এটা কি সম্ভব? সেখানে 2 জন মেডিকেল অফিসার দিলে উপযুক্ত টেকনিশিয়ান অনেক সহজ হয়। আমাদের সঙ্গে বন্ধু আছেন, দর্শক বন্ধু, নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি ঋতুশ্রী বলছি শ্রীরামপুর থেকে। হ্যাঁ বলুন। আমার ডাক্তারবাবুর কাছে প্রশ্ন। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি ঋতুশ্রী বলছি শ্রীরামপুর থেকে। হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা বলুন। হ্যাঁ আমার প্রশ্ন ডাক্তারবাবুর কাছে যে আমি একজন নিয়মিত রক্তদাতা, কিন্তু আমি একজন অ্যাসমাটিক পেশেন্ট, আমি স্টেরয়েড ইনহেলার নিই, সেক্ষেত্রে কি আমার ব্লাডটা কি নিরাপদ থাকছে? ধন্যবাদ, ধন্যবাদ। গুড কোশ্চেন, খুব ভালো প্রশ্ন। যদি অ্যাসমার পেশেন্ট স্টেরয়েড নেন